ওই যে কি বলে আমার অসন্তুষ্টি আছে এবং আমি মনে করি এই নির্বাচনটা আরও ভালো। আমি জানি না কীরকম হবে, কিন্তু নির্বাচনটা ভালো হওয়ার জন্য অনেকগুলো আমরা আমরা সংস্কার প্রস্তাব করেছি এবং এগুলো যদি বাস্তবায়িত হতো তাহলে হয়তো বা আমরা একটা ভালো নির্বাচন, একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন পেতাম। আমরা নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য হিসাবে আমরা কতগুলো মোটা দাগে কতগুলো জিনিস চিহ্নিত করেছি যে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের কি প্রতিবন্ধকতা। একটা হলো যে নির্বাচনী অঙ্গনে দুর্বৃত্তা, নির্বাচনী অঙ্গনের অপরিচ্ছন্ন নির্বাচনী অঙ্গন। আমাদের ওই সুন্দর বিল্ডিংটা লুইখানের সেই করা বিল্ডিংটাতে আমরা অনেক সাধারণ মানুষের সাথে আলাপ আলোচনা করেছি, তাদের সাথে সংলাপ করেছি, আমাদের অফিস ছিল সংসদে, এবং তারা এসে বলেছে এই সুন্দর বিল্ডিংটাতে এত অসুন্দর মানুষের আঁকড়া হয়েছিল। তো এই নির্বাচনী অঙ্গনে অপরিচ্ছন্নতা অর্থাৎ দুর্বৃত্তায়িত নির্বাচনী অঙ্গন যে সেটা একটা বড় কারণ আমাদের ভোটাধিকার হরণ এবং গণতান্ত্রিক ব্যবস্থার যে আমাদের ধ্বংস করে দেওয়া হয়েছে, এটা একটা বড় কারণ। এবং তো এই অবস্থার থেকে কি আমরা উত্তরণের সম্ভাবনা দেখছি? কাদেরকে মনোনয়ন দেওয়া হলো যে একদল বেশ কিছু সংখ্যক ঋণ খেলাপি, বেশ কিছু সংখ্যক দ্বৈত নাগরিকত্ব সম্পন্ন ব্যক্তি, আরও অনেক রকম অযোগ্যতা যাদেরকে পার করে দেওয়া হয়েছে। তো আমরা কি নির্বাচনী অঙ্গনটা পরিচ্ছন্ন হওয়ার কি কোনো সুযোগ দেখছি? তারপর রাজনৈতিক অঙ্গন অপরিচ্ছন্ন, দুর্বৃত্তায়িত রাজনৈতিক অঙ্গন, আমাদের নষ্ট রাজনীতি, আমাদের রাজনীতিতে ব্যবসায় পরিণত হয়ে গিয়েছে। এখন যে অর্থবিত্তের মালিক হওয়ার মোক্ষম উপায় হলো রাজনৈতিক ক্ষমতা। এই জন্যই তো আমাদের অন্তত তাদের স্বীকারোক্তি অনুযায়ী 2/3 আমাদের সংসদ সদস্যরা, অতীতের সংসদ সদস্যরা ছিলেন ব্যবসায়ী, কারণ রাজনীতিটাই একটা ব্যবসায়ী পরিণত হয়েছে। আমি একটা উদাহরণ দেই। গতকালকে আমরা একটা সাংবাদিক সম্মেলন করেছিলাম এবং সাংবাদিক সম্মেলনে আমরা দেখিয়েছি যে যে মোট প্রার্থী 2008 থেকে এই 2026 পর্যন্ত যে এই কয়টা নির্বাচনে যারা প্রার্থী ছিলেন, আওয়ামী লীগের পক্ষ থেকে, বিএনপির পক্ষ থেকে, জামাতের পক্ষ থেকে যারা প্রার্থী ছিলেন, তাদের আয়ের অবস্থা কি হয়েছে এই 2008 থেকে 2026 পর্যন্ত। আমরা দেখিয়েছি যে 2008-এ এগুলো হলো হলফনামার ভিত্তিতে, হলফনামায় যে তথ্য দেওয়া হয় এই তথ্যের ভিত্তিতে আমরা এই বিশ্লেষণ করেছি এবং হলফনামাটা যে তাদের দেওয়া তথ্য, অতএব এর বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন আছে। আমরা দেখেছি 2008 সালে যে সব প্রার্থীদের, বিএনপির সব প্রার্থীদের গড় আয় আওয়ামী লীগের সব প্রার্থীদের গড় আয়ের দ্বিগুণ ছিল প্রায়। রাজনৈতিক সংস্কৃতিতে যে অবনতি, এটার যদি পরিবর্তন না হয়, এবং এটারই কিন্তু আমরা প্রতিফলন দেখছি যে টাকার খেলা, যে মনোনয়ন এখনও বহু অভিযোগ আছে, আমাদের কাছে তথ্য নেই, এমনকি শত কোটি টাকার বিনিময়ে মনোনয়ন দেওয়ার অভিযোগ আমরা শুনেছি, এবং আমার কাছে কোনো তথ্য প্রমাণ নেই, তাই আমি সত্য কি সত্য নয়। তো এই যে মনোনয়ন বাণিজ্য এবং টাকা দিয়ে ভোট কেনা বেচা, তো এগুলো হলো ওই যে দুর্বৃত্তায়িত নির্বাচনী অঙ্গন আর দুর্বৃত্তায়িত রাজনৈতিক অঙ্গন, তারই প্রতিফলন। এর মাধ্যমে, টাকার খেলার মাধ্যমেই কিন্তু ওই দুর্বৃত্তায়িত রাজনৈতিক অঙ্গন এবং নির্বাচনী অঙ্গন টিকে থাকে। তো আমরা প্রস্তাব করেছিলাম রাজনৈতিক দলের গণতান্ত্রায়ন, আমরা প্রস্তাব করেছিলাম নির্বাচনী ব্যয়ের মনিটরিং, আমরা প্রস্তাব করেছিলাম যে নির্বাচনী ব্যয়ের পরে যে তথ্য দেওয়া হবে সেগুলোর যাচাই বাছাই করা। আমরা প্রস্তাব করেছিলাম যে রাজনৈতিক দলের আর্থিক স্বচ্ছতা। দুর্ভাগ্যবশত এই প্রস্তাবগুলো অধিকাংশই, প্রায় সবগুলোই গ্রহণ করা হয়নি। তো এটা হলো বাস্তবতা। তো আমরা যদি আমাদের গণতান্ত্রিক মূল্যবোধের পরিবর্তন না আনতে পারি, এই যে গণতান্ত্রিক মূল্যবোধের পরিবর্তন যে আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করেছি, কিন্তু এখন যে বিভক্তি, যে যেমন আমরা সুজনের পক্ষ থেকে আমরা এই যে রাজনৈতিক দল প্রার্থীদেরকে জনগণের মুখোমুখি করার
চেষ্টা করি। এবং অনেক জায়গায় কিছু কিছু দলের সদস্য বলছে অমুক দল আসলে আমি আসবো না, কিংবা অমুক প্রার্থী আসলে আমি আসবো না। তো এটা গণতান্ত্রিক সংস্কৃতির সাথে সঙ্গতিপূর্ণ নয়। তো আমরা আশাবাদী হতে চাই, আমিও দেবপ্রিয়র মতো আশাবাদী হতে চাই। তো এই আমরা ভালো একটা নির্বাচন হোক এবং ভালো নির্বাচনের মাধ্যমে একটা গণতান্ত্রিক উত্তরণের পথ সুগম হোক আমরা চাই। কিন্তু এখানে নির্বাচন কমিশনের সক্ষমতা নিয়ে গুরুতর প্রশ্ন দেখা দিয়েছে। আপনারা দেখেছেন প্রথম আলোতে একটা রিপোর্ট, একবারে হেডলাইন রিপোর্ট, যে যাদেরকে নির্বাচক পর্যবেক্ষক নিয়োগ দেওয়া হয়েছে, পাশা খেলা হয়েছে। এবং এটা কিভাবে হলো, তাদের তো কতগুলো মানদণ্ড থাকার কথা, কতগুলো যাচাই বাছাই করার কথা, এগুলো করার কথা, কিন্তু কিভাবে হলো। তারপর আরেকটা আমরা গতকালকে উত্থাপন করেছি, আমি গতকালকে প্রথম আলোতে লিখেছিও, যে তারা যে একটা এই যে নির্দেশনা জারি করলো, সরকারি কর্মকর্তারা গণভোটে প্রচার হ্যাঁ কিংবা নায়ের পক্ষে অবস্থান নিতে পারবে না। তারা যেই আইনের রেফারেন্স দিল, যেই আইন এখানে ব্যবহার করলো, আরপিওর 86 অনুচ্ছেদ এবং আচরণবিধি, এবং সবগুলো হলো সংসদ নির্বাচন সংক্রান্ত। এগুলো গণভোটের ব্যাপারে প্রযোজ্যই নয়। তো নির্বাচন কমিশন নিজের আইনই সঠিকভাবে পড়ে নাই, সঠিকভাবে বুঝতে পারে নাই। এনিওয়ে, তবুও আমরা বুক বাঁধতে চাই, আশাবাদী হতে চাই, এবং আমাদের সকলেরই আমাদের চেষ্টা, যে অবস্থানে আছি, আমাদের সকলেরই চেষ্টা করা উচিত যাতে একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয়। কারণ এর মাধ্যমেই কিন্তু গণতান্ত্রিক উত্তরণের পথ প্রশস্ত হবে, গণতান্ত্রিক উত্তরণের সম্ভাবনা দেখা দিবে। এবং ওই যে সেই কবিতার লাইন, আমরা যদি না জাগে মাও কেমনে সকাল হবে, তোমার ছেলে উঠলে মাগো রাত পোহাবে তবে। তো আমরা যদি, ওই যে দেবপ্রিয় আমাদেরকে আশাবাদী শুনিয়েছে, মানুষ পরিবর্তন চায়, অবশ্যই পরিবর্তন চায়, কিন্তু পরিবর্তনের কি পরিবেশ আছে কিনা, যে আমাদের প্রধান দলগুলো কি পরিবর্তনের ব্যাপারে সত্যিকার অর্থে তারা কিন্তু নিবেদিত কিনা, এবং তারা মানুষের কথা শুনতে পায় কিনা, শুনতে চায় কিনা, সে ব্যাপারে প্রশ্ন আছে। তবুও আমরা আশায় বুক বাঁধতে চাই। আমি আশা করি যে একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে। আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করছি, নাগরিক সংগঠনের একজন প্রতিনিধি হিসাবে আমি আশা করি আমরা সকলেই, আমাদের গণমাধ্যম থেকে শুরু করে আমরা সকলেই আমাদের ভূমিকা পালন করব, যাতে এই 12 তারিখের যে দুটো নির্বাচন হবে, সেই দুটো নির্বাচন যেন শান্তিপূর্ণ হয় এবং সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, এবং নির্বাচনী ফলাফলটা যেন গ্রহণযোগ্য হয়, এবং যারাই পরাজিত হয়, বিশেষত যারাই পরাজিত হয়, তারা যেন ফলাফলটা গ্রহণ করে, এবং তারা কাঁধে কাঁধ মিলিয়ে, পরস্পর কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের দেশটাকে এগিয়ে নেওয়ার, আমাদের যে সকল সমস্যা, গুরুতর সমস্যা আমরা সম্মুখীন, সেগুলো সমাধানের পথে তারা এগিয়ে যাবে। তো আপনাদেরকে সকলকে ধন্যবাদ।